আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ২৭ পৃষ্ঠার পূর্ণসংখ্যার যোগ। তারেকদের একতলা বাড়ির ছাদে এবং নিচের গুদামঘরে যাওয়ার জন্য একটি সিঁড়ি আছে। সিঁড়িটি হচ্ছে এটা। তো বাড়ির মেঝে থেকে উপরে ওঠার প্রত্যেকটি সিঁড়ি ধনাত্মক পূর্ণসংখ্যা। উপরে ওঠার সিঁড়িটা হচ্ছে ধনাত্মক পূর্ণসংখ্যা এবং নিচের গুদামঘরে যাওয়ার জন্য প্রত্যেকটি সিঁড়ি হচ্ছে ঋণাত্মক পূর্ণসংখ্যা। এই সিঁড়িগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণসংখ্যা, অর্থাৎ -1, -2, -3। মাইনাস সংখ্যাগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণসংখ্যা আর ধনাত্মক হচ্ছে প্লাস সংখ্যাগুলো। এবং সমতল মেঝে শূন্য নির্দেশ করে। এই সমতল মেঝেটা হচ্ছে শূন্য নির্দেশ করে। এখন নিচের বাক্যগুলো পড়ো এবং খালি ঘর পূরণ করো। দুটি করে দেখানো হলো। ক হচ্ছে সমতল মেঝে থেকে ৬টি সিঁড়ি উপরে উঠলে হবে +৬, মানে ৬টা উপরে হচ্ছে ধনাত্মক পূর্ণসংখ্যা, এর জন্য হচ্ছে +৬ হবে। আর নিচের দিকে হচ্ছে ঋণাত্মক পূর্ণসংখ্যা, যদি নিচের দিকে বলতো তাহলে -৬ হতো। সমতল মেঝে থেকে 5টি সিঁড়ির নিচে নেমে তারপর সেখান থেকে 7টি সিঁড়ি উপরে উঠলে হবে। দেখো এখানে 5টি সিঁড়ি নিচে নেমে, অর্থাৎ নিচে নামতে বলছে, এজন্য হচ্ছে -5 প্লাস 7টি সিঁড়ি উপরে উঠতে হবে। উপরে হচ্ছে প্লাস চিহ্ন বা ধনাত্মক সংখ্যা, এজন্য হচ্ছে +7। তো -5 থেকে +7 যোগ করলে হয় 7, কারণ এর 7-এর আগে বা বড় সংখ্যাটার আগে যে চিহ্নটা হবে অ্যান্সারের আগে, সেই চিহ্নটাই হবে। তো এখানে বড় সংখ্যা 7, 7-এর আগে হচ্ছে প্লাস চিহ্ন, এজন্য অ্যান্সারটা হয়েছে প্লাস চিহ্নে 2। প্লাস চিহ্ন দেওয়া লাগে না, এই জন্য হচ্ছে শুধু 2 বসানো। তো আমরা ওই চিত্র দেখে আসি। এখানে চিত্রে দেওয়া আছে, দেখো প্রথমে আছে সমতল বিন্দু থেকে 5টি সিঁড়ি নিচে, তো -5 পর্যন্ত। তো এইখান থেকে আবার হচ্ছে 7টি সিঁড়ি উপরে, তো -5 থেকে 7টি সিঁড়ি উপরে যায় 1, 2, 3, 4, 5, 6, 7। দেখো 7টি সিঁড়ি উপরে গেলে +2-তে এসে থেমে যাচ্ছে বা পৌঁছাচ্ছে, এই জন্য উত্তরটা হচ্ছে +2। এবার হচ্ছে গ, সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নামলে হবে -4। নিচে নামতে হবে, তাহলে হচ্ছে ঋণাত্মক, নিচের সংখ্যাগুলো হচ্ছে দেওয়া আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন, এই জন্য এখানে উত্তর হবে -4। ঘ, সমতল মেঝে থেকে 2টি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠতে হবে, মানে 2টি সিঁড়ি প্রথমে উঠতে হবে, তাহলে +2। আর তারপর থেকে সেখান থেকে হচ্ছে 3টি সিঁড়ি আবার উপরে উঠতে হবে, তো +3। +2 +3 = 5, +5 হয়। তো হচ্ছে প্লাস চিহ্নটা দেওয়া লাগে না, এর জন্য শুধু 5 লিখতে হবে। দেখো চিত্রের মাধ্যমে এখান থেকে 2টি সিঁড়ি উপরে উঠলে হচ্ছে +2 এখানে, তারপর হচ্ছে আবার 3টি সিঁড়ি উপরে উঠতে হবে। সমতল মেঝে থেকে 3টি সিঁড়ি উপরে উঠলে 2 থেকে 3 সিঁড়ি পর্যন্ত উপরে উঠতে হবে, 1, 2, 3। দেখো 3 সিঁড়ি উপরে উঠলে হচ্ছে উত্তর আসে +5। তারপর হচ্ছে সমতল মেঝে থেকে 4টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে আরও 2টি সিঁড়ি নিচে নামলে হবে। দেখো প্রথমে হচ্ছে 4টি সিঁড়ি -4, তারপরে হচ্ছে আবার 2টি সিঁড়ি নিচে, তো -2, -4 -2 = -6। কীভাবে -6? দুটি সমচিহ্ন থাকলে, যেমন মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস, দুটি সমান চিহ্ন থাকলে হচ্ছে প্লাস হয়। তো মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য 4 আর 2 6। তো 6-এর হচ্ছে 2টার আগে মাইনাস চিহ্ন, এই জন্য হচ্ছে 6-এর আগে মাইনাস চিহ্ন বসাতে হবে। তারপরে হচ্ছে 6 নম্বর, সমতল মেঝে থেকে 5টি সিঁড়ি নিচে নেমে তারপর সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠতে হবে। তো প্রথমে হচ্ছে 5টি সিঁড়ি নিচে নামলে হচ্ছে -5, তারপর হচ্ছে সেখান থেকে 3টি সিঁড়ি উপরে উঠতে হবে, তো +3।
-5 + 3 থেকে বাদ দিলে হচ্ছে -2, কারণ এখানে দেখো হচ্ছে বড় সংখ্যাটা হচ্ছে 5 এর আগে হচ্ছে আছে মাইনাস চিহ্ন, এই জন্য হচ্ছে 2 এর আগে মাইনাস চিহ্ন বসবে। তারপর হচ্ছে 6 নম্বর মেজো থেকে সমতল মেজো থেকে 4টি সিঁড়ি উপরে উঠে তারপর সেখান থেকে 8টি সিঁড়ি নিচে নামলে হবে। সমতল মেজো থেকে 4টি সিঁড়ি উপরে মানে +4, তারপর হচ্ছে 4টি সিঁড়ি নিচে 8টি সিঁড়ি নিচে নামতে হবে, তাহলে -8। তো হচ্ছে +4 থেকে -8 বদলে -4 হয়। দেখো এখানে 8 এর আগে হচ্ছে 8 বড় সংখ্যা, বড় সংখ্যার আগে হচ্ছে মাইনাস আছে, এই জন্য হচ্ছে -4 হয়েছে। যদি এখানে 8 এর আগে প্লাস থাকতো এবং হচ্ছে 4 এর আগে মাইনাস থাকতো, তো এখানে হচ্ছে +4 হতো, তখন মাইনাস চিহ্নটা বসতো না। দলগতভাবে সংখ্যারেখা অঙ্কন করে উপরে বর্ণিত প্রশ্নের অনুরূপ কিছু প্রশ্ন উত্তর তৈরি করো এবং শিক্ষকদের নির্দেশ এক এক দলের কাজ অন্য দলের সাথে বিনিময় মূল্যায়ন করো। সংখ্যারেখার সাহায্যে পূর্ণ সংখ্যা যোগ। ক সংখ্যারেখার সাহায্যে 3 ও 5 এর যোগ অর্থাৎ 3 + 5 নির্ণয় করো। প্রথম একটি সংখ্যারেখা আঁকে। মনে করো এখানে একটা সংখ্যারেখা আঁকা হলো, তো এখানে 3 + 5 লিখতে হবে। তো 3 আর 5 এর যোগফল নির্ণয় করতে প্রথমে শূন্যবিন্দু থেকে 3 ধাপ যেতে হবে। তো 3 ধাপ, এবার 3 ধাপের থেকে 5 ধাপ যেতে হবে। তো 3 ধাপের থেকে 5 ধাপ গেলে হয় 8। তো 3 আর 5 এর যোগফল হচ্ছে 8। সংখ্যারেখার 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে এবং 3 বিন্দুতে পৌঁছায়। মানে সংখ্যারেখার 0 বিন্দু থেকে 3 ধাপ ডান দিকে গেলে 3 বিন্দুতে পৌঁছায়। তারপর 3 বিন্দু ডান দিকে আরও 5 ধাপ অতিক্রম করে এখান থেকে 3 বিন্দু ডান দিকে আরও 5 ধাপ অতিক্রম করি এবং 8 বিন্দুতে পৌঁছায়। এখানে দেখো 8 বিন্দুতে পৌঁছাইছে, তাহলে 3 ও 5 এর যোগফল হবে 8। খ সংখ্যারেখার সাহায্যে -5 ও -3 যোগফল অর্থাৎ -5 + -3 নির্ণয় করো। প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। তো এর 0 বিন্দু হচ্ছে এইখান থেকে -3 যেতে হবে, সরি -5 বিন্দুতে পৌঁছাতে হবে। তো এখান থেকে -5 বিন্দু হচ্ছে আবার এইখান থেকে আবার হচ্ছে -3 বিন্দুতে যেতে হবে। তো -3 বিন্দুতে গেলে 8 বিন্দুতে পৌঁছায়, -8 বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ এর উত্তর হচ্ছে -8। তো সংখ্যারেখার 0 বিন্দু থেকে বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করে দেখো সংখ্যারেখার 0 বিন্দু থেকে -5 যেহেতু সংখ্যাগুলো মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই জন্য মাইনাস চিহ্নের দিকে অতিক্রম করতে হবে। 5 বিন্দুতে পৌঁছায়, তারপর -5 বিন্দু থেকে আরও 3 ধাপ অতিক্রম করি, এইখান থেকে আরও 3 ধাপ অতিক্রম করে 8 বিন্দুতে পৌঁছায়। তাহলে -5 ও -3 যোগফল হবে -5 + -3 = -8। দেখো এখানে -8 বিন্দুতে পৌঁছায়, এই জন্য উত্তর হচ্ছে -8। গ সংখ্যারেখার সাহায্যে +5 ও -3 যোগ অর্থাৎ +5 ও -3 যোগ নির্ণয় করো। প্রথমে একটা সংখ্যারেখা আঁকি। তো এখানে হচ্ছে 0 বিন্দু, এই 0 বিন্দু থেকে হচ্ছে 5 ধাপ যেতে হবে +5 এর দিকে। তো 5 ধাপ গেলে তারপর হচ্ছে ও -3 যোগ অর্থাৎ এইখান থেকে আবার 3 ধাপ পিছনে আসতে হবে, 1 2 3। তো 3 ধাপ পিছনে আসলে মানে -3, মাইনাস হচ্ছে বাম দিকের সংখ্যাগুলো এবং প্লাস হচ্ছে ডান দিকের সংখ্যাগুলো। যেহেতু -3 আছে, এই জন্য বাম দিকে অতিক্রম করে উত্তর হচ্ছে 2। সংখ্যারেখার 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি, ডান দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি, 5 বিন্দুতে পৌঁছায়। দেখো এখানে অতিক্রম করে 5 বিন্দুতে পৌঁছায়। তারপর 5 বিন্দুর বাম দিকে 3 ধাপ অতিক্রম করি। এবার 5 বিন্দু থেকে
বাম দিকে 3 ধাপ অতিক্রম করতে হবে এবং 2 বিন্দুতে পৌঁছায়। তাহলে 5 ও -3 এর যোগফল হবে 2। ঘ সংখ্যারেখার সাহায্যে -5 ও 3 যোগ অর্থাৎ -5 ও +3 নির্ণয় করো। প্রথমে একটা সংখ্যারেখা আঁকি, তারপরে হচ্ছে এইখানে হচ্ছে 0 বিন্দু, এই প্রথমে -5 যেতে হবে, তো -5 বাম দিকে, এই জন্য বাম দিকে অতিক্রম করতে হবে 5 ধাপ। তারপরে এরপরে 3 যোগ করতে হবে, তো এই -5 থেকে আবার 3 বিন্দুতে এসে 3 ধাপ স্টেপে 1 2 3 3 ধাপ ডানে আসলে, যেহেতু +3 দেওয়া আছে এই জন্য ডান দিকে আসতে হবে। ডান দিকে আসলে দেখো -2 অ্যান্সার হয়, অর্থাৎ সংখ্যারেখার উত্তর হবে হচ্ছে -2। সংখ্যারেখার 0 বিন্দু থেকে বাম দিকে 5 ধাপ অতিক্রম করি, বাম দিকে প্রথমে 5 ধাপ অতিক্রম করি, তারপর হচ্ছে -5 বিন্দুতে পৌঁছায়। দেখো এখান থেকে 5 ধাপ অতিক্রম করলে -5 বিন্দুতে পৌঁছায়। তারপর -5 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অতিক্রম করি, তো 3 ধাপ অতিক্রম করলে -2 বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ ডান দিকে এজন্য অতিক্রম করতে হবে, কারণ 3 সংখ্যাটি হচ্ছে প্লাস সংখ্যা দেওয়া, এজন্য ডান দিকে অতিক্রম করতে হবে। যদি হচ্ছে 3 সংখ্যাটি মাইনাস সংখ্যা দেওয়া থাকতো তাহলে বাম দিকে অতিক্রম করা লাগতো। তো যেহেতু এখানে 3 চিহ্নটি হচ্ছে প্লাস চিহ্ন দেওয়া, এই জন্য -5 থেকে ডান দিকে 3 ঘর অতিক্রম করতে হবে, তো অ্যান্সার আসে হচ্ছে -2। এই জন্য -5 ও 3 যোগফল হবে -2। উপরের আলোচনা থেকে আমরা দেখতে পাই, যদি কোনো পূর্ণ সংখ্যায় একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফলটি পূর্ণ সংখ্যা থেকে বড় হয়। দেখো এখানে মনে করো ধনাত্মক পূর্ণ সংখ্যাটি হচ্ছে 5, আর আরেকটা হচ্ছে মানে পূর্ণ সংখ্যা, যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে যদি পূর্ণ সংখ্যাটি ধরো 5 আর হচ্ছে একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফলটি পূর্ণ সংখ্যা থেকে বড় হবে। তো এইখানে আরেকটি পূর্ণ সংখ্যা ধরা হলো 2, তো 5 আর 2 যোগফল হচ্ছে 7। তো এখানে যোগফল দেখো পূর্ণ সংখ্যাটির থেকে বড়, এখানে পূর্ণ সংখ্যাটি 5 দেওয়া হয়েছিল, 5 থেকে দেখো 7 বড়। তারপরে দেওয়া আছে, আবার যদি কোনো পূর্ণ সংখ্যার সাথে একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করা হয় তবে যোগফল সংখ্যাটির থেকে ছোট হয়। তো পূর্ণ সংখ্যা হচ্ছে, আবার ধরি 5, এখানে যোগ একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে -2 ধরলাম, তো -2 ধরলে দেখো অ্যান্সার আছে হচ্ছে 3, কারণ 5-এর থেকে 2 বাদ দিলে হয় 3। দেখো এখানে পূর্ণ সংখ্যার থেকে যোগফলটি ছোট। এখন দুটি সংখ্যার 3 ও -3 যোগফল নির্ণয় করি। প্রথম সংখ্যা 0 বিন্দু থেকে ডান দিকে 3 ধাপ অতিক্রম করি। এখানে পূর্ণ সংখ্যা দুটি ধরা আছে, একটি হচ্ছে 3, একটি -3। প্রথমে হচ্ছে 3 বিন্দু থেকে +3 এতে যেতে হবে, 3 বিন্দুতে 3 ধাপ অতিক্রম করতে হবে, 1 ধাপ 2 ধাপ 3 ধাপ। 3 ধাপ অতিক্রম করলে দেখো +3-তে পৌঁছায়, তো ওইখান থেকে আবার -3-তে যেতে হবে। এখানে দেওয়া আছে -3, তো 1 2 3 আবার বাম দিকে -3 মানে বাম দিকে আসতে হবে, এই জন্য 0 বিন্দুতে এসে পৌঁছাচ্ছে। প্রথমে সংখ্যারেখা 0 বিন্দু থেকে ডানে 3 ধাপ অতিক্রম করে +3 বিন্দুতে পৌঁছায়, তারপর +3 বিন্দু থেকে বাম দিকে 3 ধাপ অতিক্রম করি। তাহলে আমরা কোন বিন্দুতে পৌঁছালাম? 0 বিন্দুতে পৌঁছালাম। দেখো প্রথমে হচ্ছে 3 ধাপ অতিক্রম করলে হচ্ছে +3-তে পৌঁছায়, আবার যদি ওইখান থেকে +3 থেকে আবার যদি -3 মানে -3 বলছে, এই জন্য বাম দিকে অতিক্রম করতে হবে। তো বাম দিকে আবার যদি 3 ধাপ অতিক্রম করি তো 0 বিন্দুতে এসে পৌঁছায়, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 0 হবে। উপরের চিত্র থেকে দেখতে পাই যে +3 + -3 = 0, অর্থাৎ 0 বিন্দুতে পৌঁছালাম। সুতরাং দুটি পূর্ণ সংখ্যা +3 ও -3 যোগ করলে আমরা পাই 0, অর্থাৎ একটি ধনাত্মক পূর্ণ সংখ্যার সাথে তার ঋণাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল 0 হয়। মানে একটি ধনাত্মক সংখ্যা যদি আমরা এখানে 5 ধরতাম, আবার আরেকটা সংখ্যা হচ্ছে -5 ধরতাম, তো এখানেও অ্যান্সার আসতো 0,
মানে একই সংখ্যা, মানে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যদি সংখ্যা দুইটা হচ্ছে একই হয় তবে হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে 0 হবে। যদি এখানে হচ্ছে +7 ধরতাম আর -7 ধরতাম, তো এখানেও অ্যান্সার আসতো 0। এক্ষেত্রে -3 কে +3 এর যোগান্তর বিপরীত এবং +3 কে -3 এর যোগান্তর বিপরীত বলা হয়। মানে এক্ষেত্রে এই একই সংখ্যার যে প্লাস মাইনাস চিহ্নটা, এটা হচ্ছে যুগান্তর বিপরীত বলা হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।